শাহজাহান রায়হান জলদি দারুল কুরাইশ মাদ্রাসা। আম্মুর নাম নাহিদা বেগম, আব্বুর নাম মোহাম্মদ আনোয়ারুল আজিম। চতুর্থ শ্রেণীতে ভর্তি থাকা, পঞ্চম শ্রেণীতে পড়ি। অনেক ভালো লাগছে। মুতমাইনাতুল জানান তুনজিয়া। আমার আব্বুর নাম রবিউল হুসাইন মানিক, আম্মুর নাম তাসনিমা সুলতানা রিমা। উত্তর চম্বল সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনেক 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 বেশি ভালো লাগছে। ভালো। আয়ুষী দে, বাবার নাম বিপ্লব দে, মায়ের নাম ঈশিতা দাস। উত্তর সাধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভালো লাগছে। শিক্ষার্থীদের 21 শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিযোগিতাপূর্ণ বিশ্বের সাথে তাল মিলাতে বাঁশখালীতে প্রথমবারের মতো বাঁশখালীর সর্ববৃহৎ বেসরকারি বৃত্তি প্রকল্প হেলকার্ড বিডির বৃত্তি পরীক্ষা 2024-এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার সনদ বিতরণ অনুষ্ঠান 28 জুন 2025 তারিখে বাঁশখালীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। প্রথম আয়োজনে ট্যালেন্ট পুল বৃত্তি পেয়ে প্রথম স্থান অধিকার করেন জলদি দারুল কুরআন হিফজ মাদ্রাসার শিক্ষার্থী শাহজাহান মনির রায়হান। দ্বিতীয় স্থান অধিকার করেন উত্তর চম্বল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মুতমাইনাতুল জানান। তৃতীয় স্থান অধিকার করেন উত্তর সাধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আয়ুষী দে। 3 জনের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়ার পর ক্রমান্বয়ে সাধারণ মেধা ট্যালেন্ট পুলে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। হেলকার্ড বিডি বৃত্তি পরীক্ষা মাসখালী পরিচালক জসিম উদ্দিনের সঞ্চালনায় ও প্রকল্পের চেয়ারম্যান ইমরানুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক, বাঁশখালী হতে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মফিজুর রহমান আশিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী থানার অফিসার্স ইনচার্জ সাইফুল ইসলাম, হাফেজ মাওলানা মুজহিরুল হক, সমাজকর্মী আবুল কালাম আজাদ, মাস্টার লোকমান হাকিম, ব্যাংকার জালালউদ্দিন, বন্দর কর্মকর্তা আশেক উল্লাহ, এপিপি আবুল মনসুর সিকদার, জোনায়েদ জিহান, আব্দুল্লাহ জিসান সহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অলরেডি এখানে আসার পর 2-3টে এরকম বৃত্তি পরীক্ষা প্রোগ্রামে আমি অংশগ্রহণ করেছি। বাংলাদেশের আমি অনেক জায়গায় চাকরি করেছি, এরকম বিষয়টা আমার তেমন চোখে পড়েনি। এখানের ইউনিভার্সিটিতে যারা পড়েন তাদের মধ্যে একটা চিন্তা চেতনা কাজ করতেছে যে নিচে যারা আছেন তাদেরকে কীভাবে টেনে উপর উঠানো যায়। অনেক স্টুডেন্ট ফোরামে যারা আছেন আমার সাথে কথা বলেন, মিটিং করেন এবং তারা বিভিন্ন স্কুল এবং কলেজে গিয়ে কীভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়, কীভাবে ইউনিভার্সিটিতে ভর্তি হতে হয় সে কারিকুলামগুলো তারা শেখাচ্ছে। এটা অত্যন্ত ভালো বিষয়। অনেক জায়গায় আছে শুধু আমি শিক্ষিত হলাম, নিচের দিকে তাকালাম না, এটা হয় না। আমি শুধু শিক্ষিত হয়ে বা সমাজের গুটি কয়েক মানুষ উচ্চ শিক্ষিত হয়ে ওই সমাজটাকে উন্নত করা সম্ভব নয়। সামষ্টিকভাবে সবাইকে শিক্ষিত করতে হবে এবং এইটা বাঁশখালী মানুষের মধ্যে এবং বাঁশখালী যারা শিক্ষিত জনগণ তাদের মধ্যে আমি এই জিনিসটা দেখতে পেয়েছি। এটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং যারা এই প্রোগ্রামগুলো আয়োজন করেন তাদেরকে আমি বলবো এগুলো যেন তারা সামনের দিকে চালিয়ে যায়। করোনাকালীন সময়ে আমাদের শিক্ষার চরমভাবে ব্যাহত হয়েছে, এটাকে আমরা রিকভারি করতে হবে। আপনারা যারা গার্ডিয়ান আছেন অবশ্যই আপনাদের কোমলমতি স্টুডেন্টদের প্রতি আপনারা খেয়াল রাখবেন। যিনি মাস্টার রহমান ভাই এই বছরের কথাগুলি বলেছেন এগুলো আমি রিপিট না করে আমি বলি, মোবাইলের বিষয়টা আমাদের যে বাচ্চাটা কথা বলতে পারে না সেও এখন মোবাইল নিয়ে খুব ব্যস্ত। বাচ্চাকে না মোবাইল চোখের সামনে না দিলে সে খেতে চায় না, কি একটা বদভ্যাসে পরিণত হয়ে গেছে। বাচ্চা কান্না করে, মোবাইল দিলে কান্না থেমে যায়, মা শান্ত। কিন্তু এই যে বাচ্চা সে যে একটা খারাপের দিকে চলে যাচ্ছে এটা আমাদের খেয়াল করতে হবে। আপনারা দেখবেন রাস্তাঘাটে হাঁটার সময় বিশেষ করে যেটা আমার চোখে পড়ে 3-4 জন বাচ্চার সন্তান আপনারা সবাই খেয়াল করবেন একসাথে বসে এমনভাবে মোবাইল টিপতেছে। আপনি যদি রাস্তা হাঁটে যান বা পাশে দিয়ে যদি বড় ধরনের কোনো একটা বিপদে যায়, বাঘও যদি যায়, আমার মনে হয় সেটা আর পাবে না যে এদিক দিয়ে কি গেল। তারা সারাক্ষণ মোবাইলের ভিতরে ঢুকে যাচ্ছে। সন্ধ্যার পরে 3-4 জন বাচ্চা এক জায়গায় গিয়ে তারা মোবাইল খেলতেছে। এই মোবাইলের নেশা এটা মরণ নেশা, মাদকের থেকে চরম নেশা। এই নেশা থেকে আমাদের স্টুডেন্টদেরকে বের করে নিয়ে আসতে হবে, না হয় এই জাতি ধ্বংস হয়ে যাবে।
এবং এটা শুধু খালি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে সম্ভব নয়, আমাদের পাশাপাশি গার্ডিয়ান যারা আছেন তাদেরকে সচেতন হতে হবে। একটা সমাজ থেকে অপরাধ নির্মূল করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজে নেতৃত্ব যারা দিচ্ছেন এবং গার্ডিয়ান যারা আছেন তাদেরকে সচেতন হতে হবে। মাস্টার লোকমান সাহেব বলেছেন সন্ধ্যার পরে আপনার বাচ্চা কোথায় যায়, ঠিক মতো পড়তেছে কিনা সেটা খেয়াল করার জন্য গার্ডিয়ান হিসেবে এটাই আপনার দায়িত্ব। তাহলে দেখবেন আপনার বাচ্চা অটোমেটিকলি উঠে গেছে। নৈতিক শিক্ষা বলেছেন ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। নৈতিক শিক্ষা তো আমাদের নাই। আগে আমরা যদি সাইকেলে যেতাম, মুরব্বী গ্রামের দেখলে রাস্তা থেকে লাফ দিয়ে নেমে যেতাম, মোটর সাইকেল থেকে নেমে যেতাম বা সাইকেল থেকে নেমে যেতাম, নেমে তাকে সালাম করতাম, ভদ্রতা দেখাতাম, টিচারদের ভদ্রতা দেখাতাম। আমার মনে হচ্ছে এই জিনিসগুলি দিন দিন আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে। মুরব্বীদেরকে এখন আর সম্মান করা হয় না, মুরব্বীদের থেকে এখন মনে হয় যেন বাচ্চারা বেশি বোঝে, এমন একটা ভাব সমাজের মধ্যে এসে গেছে। এটা ধ্বংসের বিষয়, এটা করা যাবে না। বাচ্চাদেরকে নৈতিক শিক্ষা শেখাবেন, ধর্মীয় শিক্ষা শিক্ষিত করবেন, সে যে ধর্মেরই হোক না কেন, তাহলে আমাদের সমাজে শান্তি আসবে। আর মাদক, ইফটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে কোনো তথ্য আপনাদের থাকলে আপনারা আমাদেরকে দিবেন। আমরা জনগণের পাশে থাকবো, আপনাদের পাশে থাকবো। যে কোনো প্রয়োজনে আমার দরজা খোলা আছে। আইনি যে কোনো বিষয় যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাকে ফোন করতে পারেন অথবা আমার সাথে গিয়ে সরাসরি কথা বলতে পারেন। একটি উপজেলা বা একটি জেলা বা পুরো দেশকে যদি উন্নত করতে হয় তাহলে শিক্ষার কোনো বিকল্প নাই। তাই আজকের এই শিক্ষার্থী যারা আছে তারা আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে এগিয়ে আসতে হবে। বাঁশখালীর প্রাথমিক শিক্ষা থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত বিভিন্ন কার্যক্রম গ্রহণ করতে পারে একমাত্র বাংলাদেশ সরকার। ভবিষ্যতে যদি বাংলাদেশে একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার আসে তাহলে আমাদের আবেদন থাকবে বাঁশখালী যাতে উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং স্বাস্থ্যের জন্য মেডিকেল কলেজ স্থাপন করা হয়, সেই জন্য আমি জোর দাবি জানাবো। সাথে সাথে আপনাদেরকেও সোচ্চার হতে হবে। আজকে যারা শিক্ষার্থী, আজকে যারা বৃত্তি পেয়েছেন, এখানে শুধু তাদের দায়িত্ব শেষ নয়, তাদেরকে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে হবে, আরও কঠোর পরিশ্রম করতে হবে। বিশ্বের বিভিন্ন শুধু বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় নয়, বুয়েট সহ অন্যান্য ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় নয়, আমি আশা করব আমার বাঁশখালীর সন্তানগুলো ভবিষ্যতে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড, কেমব্রিজ সহ বিশ্বের সেরা সেরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হবে, তারা সেখানে অধ্যয়ন করবে। এটা আমার প্রত্যাশা। আমি প্রত্যাশা করব আজকে বাঁশখালীর যারা এখানে বৃত্তি পেয়েছেন তাদের মধ্য থেকে কেউ একজন হয়তো অ্যারোনটিক্স বা এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে তারা এয়ারস্পেস, নাসা এবং বোয়িংয়ের মতো উন্নত মানের বিমান কোম্পানিতে তারা চাকরি করতে পারবে, এই প্রত্যাশা আমি করি আজকের এই দিনে। আমি আশা করব বাঁশখালীর এই সন্তানগুলো ভবিষ্যতে সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে জগৎ বিখ্যাত বিজ্ঞানী হবে। আমি আশা করব বাঁশখালীর সন্তানরা স্বাস্থ্য শিক্ষায় উন্নত হয়ে বিশ্ববিখ্যাত চিকিৎসক হবে। আমার এই প্রত্যাশা থাকবে আজীবন। আমি চাই তোমাদের মাঝ থেকে কেউ যাতে এই পর্যায়ে পৌঁছতে পারো, সেই প্রত্যাশা করি আমি। প্রিয় অভিভাবকবৃন্দ, শুধু তাদেরকে শিক্ষায় শিক্ষিত হলে হবে না, আপনারা তাদেরকে নীতি, নৈতিকতা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তাদেরকে শিক্ষা দিবেন। কারোর সাথে যাতে অন্যায় আচরণ না করে তাদেরকে সেই শিক্ষা দিবেন। তাদেরকে সৎ হিসাবে, দক্ষ, আদর্শ নাগরিক হিসাবে, দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য আপনারা তাদেরকে সহযোগিতা করবেন, এটাই আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ। তারা যদি আমরা গত জুলাই অভ্যুত্থানে একটা বড় অর্জন আমরা লক্ষ্য করেছি। গত জুলাই অভ্যুত্থান হাসিনার ফেসিবাদ বিরোধী পতনের ক্ষেত্রে স্কুল কলেজের শিক্ষার্থীরা এমনকি শিশুরা পর্যন্ত রাস্তায় নেমে এসেছিল। অনেকেই তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন, অনেকেই শাহাদাত বরণ করেছেন। তারা যদি রাস্তায় না নামতো, স্কুল কলেজের শিক্ষার্থীরা যদি রাস্তায় না নামতো, তাহলে হয়তো আজকে আমরা আপনাদের সামনে মুক্তভাবে চলাফেরা করতে পারতাম না, আপনাদের সামনে আজকে বক্তব্য দেওয়ার হয়তো সুযোগ থাকতো না, হয়তো আমরা অনেকেই জেলে থাকতাম। সেজন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনাদের সন্তানদেরকে অবশ্যই ন্যায় অন্যায়ের শিক্ষা দিবেন। যেখানে অন্যায় হয়, যেখানে কোনো ধরনের অনিয়ম হয়, সেখানে প্রতিবাদ করার ভাষা শিখাবেন, যাতে ভবিষ্যতে আর কেউ কোনোভাবে অন্যায় করে পার না পায়। বাঁশখালীতে বিবিধ সমস্যা রয়েছে। বাঁশখালীর পশ্চিম বাঁশখালী, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বেড়িবাঁধগুলো এখনও নির্মাণ হয় না। শত শত কোটি টাকার টেন্ডার হয়,
কিন্তু দেখেন এখনও অনেক বেড়িবাঁধ ভেঙে, কিছুদিন আগে আমি দেখেছিলাম খানখানাবাদের একটা বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানিতে প্লাবিত হয়ে গিয়েছে। কেন? শত শত কোটি টাকার বেড়িবাঁধের জন্য পানি উন্নয়ন বোর্ড থেকে অনুদান দেওয়া হয়, কিন্তু এই টাকাগুলো যায় কই? কেন কাজ হয় না? কাজটা কেন সুষ্ঠুভাবে হয় না? কারা ভাগ বাটোয়ারা করে? আপনারা প্রিয় অভিভাবক বৃন্দ, প্রিয় বাঁশখালীবাসীবৃন্দ, আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন, যাতে বাঁশখালীর উন্নয়নে, বাঁশখালীর বেড়িবাঁধের উন্নয়ন থেকে শুরু করে রাস্তাঘাটের উন্নয়ন, স্কুল কলেজ মাদ্রাসা এবং অন্যান্য অবকাঠামো উন্নয়ন যাতে ঠিক মতো হয়, কেউ যাতে এখান থেকে চাঁদাবাজি, চুরি, বাটপারি করে টাকা মেরে দিতে না পারে, এজন্য আপনারা সোচ্চার থাকবেন। একটা বিশেষ বিষয়, বাঁশখালী এমন একটা বৈচিত্র্যপূর্ণ এলাকা, খুব সম্ভবত বাংলাদেশে না, বিশ্বে খুব কম আছে। পশ্চিম পাশে একটা উপকূলীয় সমুদ্র সৈকত, পূর্ব পাশে আমাদের পাহাড়, যেন পাহাড় আর সমুদ্রের এক মহামিলন, এ যেন এক প্রকৃতির লীলাখেলা, প্রকৃতির একটা অপরূপ বৈশিষ্ট্য আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা সেটা সঠিকভাবে ব্যবহার করতে পারছি না। আমাদের মানুষগুলো, আমাদের বাঁশখালীর প্রতিটি মানুষগুলোকে আরও উন্নত মন মানসিকতা হতে হবে। একজনের সমালোচনা আরেকজন না করে, একজনের পিছনে আরেকজন লেগে না থাকে, কিভাবে আমাদের সমাজকে উন্নত করা যায়, কিভাবে আমার পাশের বাড়ির ছেলেটা ভালো থাকে, সে কিভাবে শিক্ষিত হয়ে উচ্চ পর্যায়ে যেতে পারে, উচ্চ শিক্ষিত হতে পারে, একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা আরও বেশি কিছু হতে পারে, সেই চেষ্টা সবার করতে হবে। বাঁশখালীর একটা বড় সমস্যা, বাঁশখালী নিয়ে বিভিন্ন, আমি ছোট 1995 সালে এসএসসি পাস করার পরে আমি যখন শহরে যাই, তখন থেকে কেমন জানি বাঁশখালীর মধ্যে একটা বিরূপ মন্তব্য করতো লোকজন, আমার খুব খারাপ লাগতো। আসলে আমি তো সেরকম না, কেন এরকম করে? তো আমাদের যে সমস্ত ছেলেরা বা যে সমস্ত অভিভাবকরা, যে সমস্ত মানুষ এইসব সংকীর্ণ মন মানসিকতা আছেন, আমি তাদেরকে উদাত্ত আহ্বান করব, বিনীত অনুরোধ করব, আপনাদের মন মানসিকতা পরিবর্তন করুন। পরনিন্দা, পরচর্চা, একজনের পিছিয়ে লেগে থাকা, কারো উন্নতি দেখলে তার প্রতি ঈর্ষা করা, তার প্রতি হিংসা বিদ্বেষ, এইসব থেকে আপনারা সরে আসুন। হেলথ কার্ড বিডি বৃত্তি প্রোগ্রামের আছে সভাপতি হিসাবে আমি প্রথমে দীর্ঘক্ষণ আপনাদেরকে এখানে আমরা যেভাবে আপনাদের গুরুত্বপূর্ণ সময়টা আমরা নিয়েছি, যদিও গুরুত্বপূর্ণ সময়টা আপনার বাচ্চার জন্য গুরুত্বপূর্ণ ছিল, তারপরেও আমরা আমাদের পক্ষ থেকে আমরা ক্ষমা প্রার্থনা করছি। যেহেতু এটাতে আমার একটা আলাদা আবেগ থাকে। চট্টগ্রাম শহরে আমরা যখন প্রোগ্রাম করে ওখানে প্রায় 1000-2000 অডিয়েন্স থাকে, ওখানে এখানে যে আবেগটা আমার কাজ করে, ওখানে আমার আবেগটা কাজ করে না। যেহেতু বাঁশখালীর নারী, বাঁশখালীর বাতাস সব কিছু আমার নিজের মতো লাগে, সেজন্য আমি দ্রুত শেষ করব। যেমন আমরা সবাই পরিবর্তন চাই, পরিবর্তন চাইতে গেলে যেমন আমার একটা পরিকল্পনা, অন্ন, বস্ত্র, বাসস্থান, এই যে চিন্তা, যারা শহরে থাকে তাদের এক ধরনের চিন্তা চেতনা, তারা যে আউটপুটটা দিচ্ছে আমাদেরকে, আমরা যারা গ্রামে থাকি কেউ অন্যভাবে নেবেন না। এখানে যারা অভিভাবক এবং আমার মহিলা অভিভাবক কিন্তু আছেন, আমরা কে কে লাকড়ির চুলায় রান্না করি? লাকড়ির চুলায় কেউ রান্না করি? আমরা কেউ রান্না করি না। তাহলে যেহেতু আমরা শহর থেকে শিল্প আমাদের কাছে আসবে, গ্রাম থেকে আমাদের অন্যটা ওখানে পাঠাতে হবে, এটাই হচ্ছে সংস্কার, এটাই হচ্ছে উন্নয়ন, এটাই হচ্ছে দেশপ্রেম। যেমন মনে করেন প্রতিটা গ্রামে, এখন যদি আপনি মনে করেন আমি গ্রামে থাকি বলে আমি কেন কৃষি কাজ করব, এখন চিন্তা করতে প্রত্যেকটা ফ্যামিলিতে যদি একটা, যেমন আমি ছোট থাকতে আমাদের গ্রামে আমাদের বাড়িতে হচ্ছে, আপনার যদি একটা গরু থাকে, এখন আপনার বাচ্চা শখ হয়ে গেছে একটা অ্যান্ড্রয়েড মোবাইল, কিন্তু তখন আমরা যখন ছোট থাকতাম প্রাইমারি স্কুলে পড়তাম, একটা মুরগির পালন করতে হবে, আমাদের শখ ছিল ওটা, একটা মুরগি থাকবে, সে ডিম পারবে, ডিমগুলো আমরা খাবো বা বাজারে বিক্রি করবো। কিন্তু এটাও একটা দেশপ্রেমের বিশাল একটা অংশ। আপনি যদি আপনার প্রত্যেকটা স্টুডেন্ট, বাঁশখালী যতগুলো প্রাথমিক বিদ্যালয় আছে, প্রত্যেকটা বাড়িতে যদি একটা মুরগি, একটা গরু থাকে, তাহলে পুরো বাঁশখালীর যে কৃষি অর্থনীতি, ওটা ওখান থেকে সাপোর্ট চলে আসবে। এটাই হচ্ছে সংস্কার, এটাই হচ্ছে পরিবর্তন। সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।